নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম খারাপ মেয়ে। মৌবনের বাবার ইচ্ছে ছিল মেয়ে ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করুক, কিন্তু মৌবনে যে সোশ্যোলজি নিয়ে পড়বে, কারণ সোশ্যাল ওয়ার্কটা ওর খুব পছন্দের। যাই হোক, মৌবনী এখন কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী, সোশিওলজিতে অনার্স। তবে এই সাবজেক্টটা শুধু বইয়ের পাতায় না, সোশ্যাল ওয়ার্কটা ওর বাড়ি থেকে শুরু করে একেবারে রাস্তায় অবধি যখনই সুযোগ পায় তখনই করে। এই যেমন কোনো বুড়ো দাদু বা ঠাকুরমা রাস্তা পেরোতে পারছে না, তখন মৌবনী তাদের হাত ধরে রাস্তা পার করে দেয়। ওর বাড়িতে কাজ করে গীতা মাসি, তার ছেলেকে বিনা পয়সায় সপ্তাহে 4 দিন পড়িয়ে দেয়। আবার পাড়ার কোনো দাদু হঠাৎ অসুস্থ হলে সবার আগে হাসপাতালে খবর দিতে যাওয়া, এই সবই ওর রোজকার রুটিনের একটা পার্ট। ওর এই স্বভাবটার জন্যই ওকে সবাই ভালোবাসে, ছোট বড় সকলেই ওর ভক্ত। পাড়াপড়শি থেকে কলেজের স্যার ম্যাম কি বন্ধুমহল, প্রত্যেকের মুখের একটাই কথা, মৌবনীর মতন মেয়েই হয় না। মৌবনীর বাবা দীপকবাবুরও বড় মেয়েকে নিয়ে খুব অহংকার, আর হবে নাই বা কেন। পড়াশোনা থেকে নাচে গানে মেয়ের সুনাম সর্বত্র। কথায় কথায় তাই ছোট মেয়ে ময়ূরাক্ষীকে বলে দিদিকে দেখে কিছু শেখো। মৌবনীর প্রত্যেকটা দিন কাটত একটা হাসি মুখেই বেশ। একটা সুন্দর ছন্দ ছিল ওর জীবনে, কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে, যেটা কোনো এক লহমায় একটা জীবনকে বদলে দিতে পারে, একটা শান্ত জীবনকে তোলপাড় করে দিতে পারে। সেই ভাগ্যই মৌবনের অপেক্ষা করছিল। রোজ কলেজ থেকে ফেরার পথে সুমিত বলে একটা ছেলে ওকে ফলো করত। রাস্তায়, কলেজের গেটের বাইরে, বাস স্টপে, বাড়ির সামনে, চায়ের দোকানে দুটো চোখ সব সময় মৌবনীকে নজর রাখত। মৌবনীর সাথে এই ঘটনাটি ঘটেছে দিন 15 ধরে। মৌবনী ব্যাপারটা খেয়াল করেছিল। ভাবত রাস্তায় তো হাজার রকম ছেলে থাকে, মেয়ে দেখা অনেক ছেলেরই স্বভাব, এই ছেলেটাও সেই দলেরই হবে হয়তো। কিন্তু সেই দিন বুঝেছিল যে এই ছেলেটা আর 5টা ছেলের মতো নয়। বিকেলে কলেজ থেকে বেরিয়ে বাসে বসে মৌবনী ভাবছে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে কোচিংয়ে পড়তে যেতে হবে। স্যার আজ ইম্পর্টেন্ট নোটস দেবেন। এমন সময় হঠাৎ দেখে ছেলেটা ওর পাশে বসে আছে। ওই ছেলেটা এসে যে কখন ওর পাশে বসেছে ও খেয়ালই করেনি। সমিত ফিরল যখন গলার আওয়াজটা শুনল। বাস স্টপের ওই ভিড়ের মাঝে সবার সামনে ছেলেটা বলল, আই লাভ ইউ মৌ, তোমার ব্যাপারে আমি সব জানি, আমার কাছে তোমার ফোন নাম্বারও আছে, তোমাদের পাশের পাড়াতেই আমি থাকি। ছেলেটাকে আজ প্রথম এত কাছাকাছি দেখলো মৌবনী। গায়ের রংটাই শুধু ফর্সা, চুলগুলো কালার করা, একেবারে রাস্তার লোফারদের মতন। মৌবনী সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নেয়, অপেক্ষা করতে থাকে কখন স্টপেজ আসবে। হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন আঁতকে উঠল। সেদিন রাত থেকে ওর মোবাইলে নানান রকম মেসেজ আসা শুরু হলো। ছেলেটা মেসেজে লিখত, তোমার হবি কি? তোমাকে সেই দিন হোয়াইট শার্টে দারুণ লাগছিল, তোমাকে দেখলেই খুব আদর করতে ইচ্ছে করে। তুমি রিপ্লাই দিচ্ছ না কেন? আমাকে পছন্দ হয়নি বুঝি? আচ্ছা, তোমার ব্রায়ের কালার কি? কি নোংরা আর অসভ্য ছেলে। সেদিন মৌবনী বাবাকে মেসেজগুলো দেখালো। বাবাই ঠিক এই ছেলেটার উপযুক্ত ব্যবস্থা করবে। দীপকবাবু পরের দিন একটা নতুন সিম কিনে মৌবনীর হাতে ধরিয়ে দিলেন। বললেন, এরপর থেকে এই নাম্বারটা ইউজ করো, আর কিছুদিন বাদে পাত্তা হচ্ছে না দেখে ও এমনি সরে যাবে, তুই অত ভাবিস না। মৌবনী ওর বাবার এই ব্যবস্থায় হতাশই হয়। অদ্ভুত তো, একবার ওর সাথে কলেজে গিয়ে তো দেখা করতে পারতে ছেলেটার সাথে। যদি ছেলেটাকে ধরে ওর বাবা কিছু কথা শোনাতো, পুলিশের ভয় দেখাতো, তাহলেই তো ছেলেটা জব্দ। যাই হোক, সিম বদলে আর কিছুদিন দেখা যাক, যদি সব মিটে যায় তো ভালো, তবে না মিটলো না কিছুই। সেই দুটো চোখ এখনও মৌবনীকে ফলো করে। সেই দিন যখন কলেজ থেকে বের হলো তখন বিকেল 4:30। বান্ধবীদের সাথে বক বক করতে করতে ও বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়ল সামনে ওই ছেলেটা। আচমকা সবার সামনে ওর হাত ধরে নিল, আর সবার সামনে বলল, মৌ, তোমাকে আমি পেয়েই ছাড়বো। তুমি কি ভেবেছিলে নম্বর চেঞ্জ করলে আমি তোমাকে ছেড়ে দেবো? কখনো না। কথাগুলো কেমন যেন ঘোরের মধ্যে বলছে। মৌবনীর বুঝতে বাকি রইল না যে ছেলেটা নেশা করেছে। মৌবনের সেই দিন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এত সাহস যে সবার সামনে এসে হাত ধরে, আর না অনেক হয়েছে। মৌবনী ছেলেটার গালে একটা সপাটে চড় মারল সবার সামনে।
তারপর হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে এগিয়ে গেল। ভেবেছিল এতে যদি একটু লজ্জা হয়। সবার সামনে অপমান না করলে এইরকম পাবলিক কখনো বোঝে না। অসভ্য ইতর একটা। কিন্তু সেই দিন মৌবনি বোঝেনি যে এই একটা অপমান মৌবনিকে 1000 গুণ অপমান ফিরিয়ে দেবে। পরের দিন পড়ার ব্যাচ থেকে একটা বন্ধুর বাড়ি গিয়েছিল একটা নোটস আনতে। কথা বলতে বলতে কখন যে সময়ের ঘড়ি এগিয়ে গেছে বোঝেনি। 8:30 বেজে গেছে। আজ বাড়ি ফিরতে ফিরতে 9টা বাজবেই। এই ভেবে জোরে জোরে পা চালাচ্ছিল। রাস্তাটা একটু ফাঁকা, শীতের রাত তো, তবে চিন্তা নেই, আর 10-12 মিনিট হাঁটলেই ওর চেনা গলি, ওর পাড়া চলে আসবে। কিন্তু হঠাৎ পাটা থমকে গেল। মৌবনির সামনে এখন ওই সুমিত বলে ছেলেটা একটা 4 চাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে। আর ছেলেটাকে দেখে কেমন যেন ভয় ভয় লাগছে। মৌবনির রাস্তাটা তো ফাঁকা, চিৎকার করলেও কেউ আসবে না, তবুও চিৎকার করছিল। কিন্তু ছেলেটা ওকে টেনে গাড়িতে এনে তোলে। আর গাড়ির কাচের জানলা ভেদ করে মৌবনের চিৎকার কারোর কানে পৌঁছায়নি। সেই দিন বুঝলো ও সর্বনাশ ঘনিয়ে এসেছে, আর কিছুতেই আটকাতে পারবে না। ছেলেটা ওকে দূরে অন্ধকার রাস্তা পেরিয়ে একটা ঘরে নিয়ে এসেছে। টালির চালির একটা ছোট ঘর, জানলাগুলো বাইরে থেকে দেওয়া। মৌবনি যেন ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। চিৎকার করবে সেই শক্তিও আর ওর শরীরে নেই। এই সময় ছেলেটা বলল, তোর ভয় নেই, তোকে আমি কিচ্ছু করব না, রেপ করে আমি জেলে যেতে চাই না। কথাটা বলে সুমিত ঘরের দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে চলে গেল। তাহলে ওকে এখানে এইভাবে তুলে আনলো কেন? ওর ফোনটা সুমিত কেড়ে নিয়েছে ওর থেকে। মৌবনি বুঝতে পারছে না ও কি করবে। ভীষণ কান্না পাচ্ছে ওর। কাল কি হবে? পরের দিন সূর্যটা মেয়েটার জীবন বদলে দিল। ছেলেটা ওর বিষ ঢেলে দিয়েছে মেয়েটার জীবনে। পরের দিন সুমিত দায়িত্ব নিয়ে মৌবনিকে বাড়ি ছেড়ে দিয়ে এলো। ওর বাড়ির সামনে মানুষের জটলা। পাড়ার একটা জলজান্ত মেয়ে সারা রাত বাড়ি ফেরেনি। সবার তাই খুব চিন্তা। কিন্তু যখন সেই মেয়ে অক্ষত অবস্থায় সুস্থ শরীরে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো, তখন সেই চিন্তাটা প্রশ্ন হয়ে গেল, তাহলে ছেলেটা কে? কাল রাতে কি মৌনি ছেলেটার সাথে ছিল? নিশ্চয়ই ওই ছেলেটার সাথে প্রেমের সম্পর্ক আছে, না হলে কি আর রাত কাটাতে পারে? ছি ছি, মৌবনির পেটে পেটে এত কিছু ছিল, তা তো গুণা করেও টের পায়নি। মৌবনি বুঝেছে আজ সবার আলোচনার বিষয় ও। কেউ ওর কথা শুনবে না, সবাই নিজের মতন করে একটা গল্প সাজিয়ে নিয়েছে। কিন্তু মৌবনির চোখ সেই ভিড়ের মধ্যে ওর বাবাকে খুঁজছে। দেখতেও পেল বাড়ির দরজায় ওর বাবা দাঁড়িয়ে। মৌবনি ভিতরে গিয়ে সব বলে দেবে বাবাকে। কাল রাতে ওকে কিভাবে জোর করে নিয়ে গিয়েছিল সুমিত, ছেলেটা কিভাবে একটা ঘরে আটকে রেখেছিল, সব কিছু। তারপর পুলিশ যা করার করবে। এত সব শুনে নিশ্চয়ই বাবা আর চুপ করে থাকবে না। এসব ভেবেই বাবার সামনে গেল, কিন্তু কিছু বলার আগে বাবা ওকে একটা থাপ্পড় মারল। সবার সামনেই প্রথম ওর বাবা ওর গায়ে হাত তুলল। একটা খারাপ মেয়ে, একটা ছেলের সাথে সারাটা রাত কাটলি, তুই নির্লজ্জে মতো বাড়ি ফিরলি। প্রচণ্ড চিৎকার করে কথাগুলি বললেন দীপকবাবু। বাবার এমন রূপ দেখে স্তম্ভিত হয়ে যায় মৌবনি। মুখে আর কোনো কথা আসছে না। তাহলে সুমিতকে থাপ্পড়টা ফিরিয়ে দিল এইভাবে সবার সামনে। সেই দিন থেকে মৌবনি ঘরবন্দি। বাড়ির কেউ ওর সাথে কথা বলে না, সবার চোখের কাঁটা। আজও মা ওকে বলে মুখ পুরি। বোন বলে, দিদি তোর জন্য স্কুলে এখন সবাই আমাকে নিয়ে কথা বলে, দেখলে মজা করে আমাকে নিয়ে। বাবা বলে, তোর জন্য আজকাল অফিস যেতেও লজ্জা হয়। অসভ্য মেয়ে একটা। মান সম্মান বলে আর কিছুই রইল না। মাথাটা একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। পাড়ার লোকের কাছে মৌবনি এখন আলোচনার বিষয়। পাশের বাড়ির গীতিন জেঠু বলেন, আরে আমি তো প্রথম থেকে জানতাম মেয়েটা ওই রকম। আমি তোকে একবার পার্কে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলাম। সত্যি দিদি, আগে যদি বুঝতাম আমার মেয়েটাকে কখনোই ওর বাড়িতে নাচ শেখাতে পাঠাতাম না। বলা তো যায় না, সঙ্গ দোষে বড় দোষ। মৌবনি আজ চুপ। ও আর হাসে না, ও শুধু শ্বাস নেয়, ও শুধু খাবার খায়, ও আর বাঁচে না। অদ্ভুত লাগে। এতগুলো লোক যারা ওকে এত বছর ধরে দেখেছে, যারা ওর কথায় কথায় এত সুনাম করত, তাদের মধ্যে একজনও এলো না ওর কাছে একটা প্রশ্ন নিয়ে যে সেই রাতে কী হয়েছিল। মৌ, ওর শরীরে কোনো জোর জবরদস্তির দাগ নেই বলে ওর চরিত্রে দাগ মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়ে নিজের সত্যিটা বলে যায়।
কিন্তু মরার মতন সাহস ওর মনে নেই। তাই অন্যায় ফাঁসটা লাগলেও ঝুলতে পারে না সিলিং ফ্যানে। এর মধ্যে একদিন দীপকবাবু এসে ফরমান জারি করে বললেন, মৌকে আর এখানে রাখা যাবে না। সুরমা জব্বলপুরে ওর ছোট মামার বাড়ি পাঠিয়ে দাও। যা পড়াশোনা ওখানেই হবে। এখানে থাকলেই লোকের কথা আরও বাড়বে। পরদিন থেকে বাড়ি ছাড়া হলো। নিজের কলেজ, নিজের ঘর, নিজের লোক, নিজের চেনা রাস্তাগুলো ছেড়ে ও আজ জব্বলপুরের বাসিন্দা। এই 2 বছরে ওর বাবা ওর সাথে বিশেষ কথা বলেনি। আসলে বলবে কেন? মেয়ে আজ ওনার কাছে লজ্জা। এই লজ্জাকে ঘাড় থেকে নামাতে পারলে বাঁচেন। শেষ চেষ্টাই চালাচ্ছে এখন। আজকাল মৌবনি চুপ করে থাকার অভ্যেস হয়ে গেছে। তিলে তিলে মরে বাঁচার অভ্যেস হয়ে গেছে। খারাপ মেয়ের উপাধি নিয়ে বাঁচার অভ্যেস হয়ে গেছে। কলেজের গ্র্যাজুয়েশন শেষ করে ওর আবার ডাক পড়ল নিজের বাড়িতে। সেই দিন হঠাৎ অনেকদিন বাদে ওর মুখে একটা হাসি এলো। 2 বছর বাদে আবার সেই চেনা রাস্তা, চেনা মুখগুলোকে দেখবে। সময় তো অনেক কিছুই ভুলিয়ে দেয়। হয়তো এই ঘটনাটাও সবাই ভুলে গেছে। কিন্তু না, ওর ধারণা ভুল ছিল। ও যখন বাড়ি ফিরল, আজ কেউ ওকে দেখে বিশেষ খুশি না, সবার জন্য একটা দীর্ঘশ্বাস। সেই দিন রাতে দীপাবাবু আর একটা ফরমান জারি করলেন, তোর একটা বিয়ে ঠিক করেছি। ছেলের বয়সটা একটু বেশি, 40-42, আর এর আগে একটা বিয়েও ছিল। বউ মারা গেছে, কিন্তু কিছু করার নেই। তোর জন্য এর থেকে বেশি ভালো সম্বন্ধ পাওয়া যাবে না, এটুকু বুঝেছি। আর তোকে বাড়িতে বসিয়ে রাখার কোনো ইচ্ছে আমার নেই। আমাকে তো ভাবতে হবে, আমার আরেকটা মেয়েও আছে। মৌবনি আজ শেষ। দেওয়ালে পিঠটা ঠেকে গেছে ওর। এত অপমান আর সহ্য করবে না ও। আর যদি জীবন শেষ করারই হতো, অনেকদিন আগেই গলায় দড়ি দিতে পারত। কিন্তু ও তো দেয়নি। ও বাঁচতে চায়, আর এই বিয়েটা ওর কাছে মৃত্যুর সমান। তাই আজও উত্তর দিল। দৃঢ় গলায় বাবার চোখে চোখ রেখে বলল, না বাবা, এই বিয়ে আমি করব না। তবে তোমার কোনো চিন্তা নেই। আমার নামের সাথে তোমার নিজের নাম জড়াতে খুব মনে লাগে, আমি জানি। তাই আজ আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরব না। তোমাকে আর নিজেকে আজ মুক্তি দিলাম। তুই এত বড় কথাটা আমার মুখের উপর বলতে পারলি? তুই কি ভেবেছিস তোকে আমি আটকাবো? যা যা, যেখানে দুচোখ যায় চলে যা। 2 দিন বাদে না খেতে পেয়ে আবার এখানেই ফিরে আসবি। মৌবনি নীরবে সেই রাতেই নিজের ব্যাগটা গুছিয়ে নিল। তারপর নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। মা বোন আটকানোর চেষ্টা করেছিল অনেক, কিন্তু শোনেনি। সেই দিন একলা একটা ব্যাগ আর ওর কিছু জমিয়ে রাখা টাকা নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে ও একা। ওর কাছে 2টো রাস্তা খোলা। 1, কোনো একটা গাড়ির নিচে নিজেকে পিষিয়ে দেওয়া, আর 2, বাঁচার চেষ্টা করা। প্রথম রাস্তাও যাবে না, কারণ ও কোনোদিন কোনো ভুল করেনি। ও শুধুই পরিস্থিতির শিকার। তাই দ্বিতীয় রাস্তার দিকে পা বাড়ালো। আজ রাতে হয়তো ওকে কোনো বন্ধুর বাড়ি, আত্মীয় বাড়ি আশ্রয় দেবে না। ও তো খারাপ মেয়ে না। দেখো, স্টেশনের ওয়েটিং রুম তো আছেই, ওখানেই নয় কাটিয়ে দেবে সারাটা জীবন। এরপর কেটে গেছে 8টা বছর। একদিন টেলিভিশনে একটা লাইভ টেলিকাস্ট হয়। হেডলাইন, মৌবনি চৌধুরী নামের একজন সাহসী সমাজ সেবিকা 20 জন তরুণীকে দেহ ব্যবসা থেকে বার করে এনেছে আলোর রাস্তায়। সেই দিন ওই পাড়ায় সবার মুখে একটাই কথা, এই মৌবনি সেই মৌবনি না? মুখটা তো খুব চেনা চেনা লাগছে, আগের থেকেও বেশি সুন্দর হয়েছে না দেখতে? সেই দিন দীপকবাবুর নিজের মেয়েকে একবার সামনে থেকে দেখতে ইচ্ছা করছিল খুব, কিন্তু মেয়ের সামনে যাওয়ার মতন মুখ নেই আজ। সেদিন থেকে আর কখনো দীপকবাবু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের সাথে চোখ মেলাতে পারেনি। চোখ দুটো কেমন নিচে নেমে যায়। আজকাল বোধহয় বিবেকের ধ্বংস হয়েছে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ সকলকে।